হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় সতীনাথ ভাদুড়ীর গল্প ডাকাতের মা। এই গল্পটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ডের একাদশ শ্রেণীর পাঠ্য। এই ভিডিওতে একই সঙ্গে গল্পের লাইন ধরে ব্যাখ্যা এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হবে। তাই 3টি পর্বে ভাগ করে এই গল্পটির আলোচনা করছি। আজকে দ্বিতীয় পর্ব। আগের দিন এই গল্পের প্রথম খানিকটা অংশ আমরা আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে ডাকাত সৌখী কয়েক বছরের জন্য জেলে গিয়েছে। প্রথম দিকে দলের লোকজন তাদের নিয়মিত টাকা দিলেও 2 বছরের পরে তারা টাকা দেওয়া বন্ধ করায় তার মা, ছেলে ও বউ চরম দারিদ্র্যের মধ্যে পড়ে। কোনো উপায় না পেয়ে সৌখী ডাকাতের মা, বৌমা এবং নাতিকে তার বেয়াইয়ের বাড়িতে পাঠিয়ে দেন। বহুদিনের অভ্যেসবশত রাত্রে তিনি জেগে কাটান এবং নিজের যত আক্ষেপ, অর্থাৎ তাদের এই দারিদ্র, দলের লোকেদের বেইমানি, সৌখী সম্পর্কে নানান কথা ইত্যাদি নিজের মনে আলোচনা করতে থাকেন, যা থেকে আমরা সৌখীর চরিত্রের নানান দিক এবং তার পরিবার সম্পর্কে বেশ কিছু কথা জানতে পারি। এই রকম সময় হঠাৎ করে রাতের বেলায় বুড়ির দরজায় টোকা পড়ে। সে ভীষণ অবাক হয়ে যায়, তার মধ্যে একটু উত্তেজনার সঞ্চার হয়। এই পর্যন্ত আগের দিন আমরা পড়েছিলাম। আজকে তার পর থেকে শুরু করছি। যদি ভালো লাগে, যদি মনে হয় এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, তাহলে অবশ্যই লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করে। লোকটাও বোধহয় কপাটের ফাঁক দিয়ে ভেতরে দেখবার চেষ্টা করছে। বাইরেও ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না। বিড়ির গন্ধ নাকে আসছে। আবার টোকা পড়ল দুটো, এবার একেবারে কানের কাছে। এ টোকা পড়বার কথা ছিল না। অবাক কাণ্ড, তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি, পুলিশের লোকটোক নয় তো? টোকা মারবার নিয়ম কানুনগুলো হয়তো ভালো করে জানে না। সৌখীর ছাড়া পাবার এখনো যে বহু দেরি। নিশ্চয়ই পুলিশের লোক। তবে তুমি যেই হও, টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব, তারপর অন্য কথা। কথা বলতে হবে সাবধানে, দলের কারোর নাম ধাম আবার মুখ থেকে বেরিয়ে না যায়। এই অংশে আমরা দেখি অত্যন্ত উত্তেজিত সৌখীর মা আস্তে আস্তে দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। এবার আবার টোকা পড়ে। এই টোকা কিন্তু পড়বার কথা ছিল না। প্রথম অংশে আমরা দেখেছিলাম যে ডাকাত দলের লোকজন হোক অথবা সৌখী নিজে আসুক অথবা অন্য কেউ, এদের কিন্তু নানান রকম সংকেত আছে, টোকা মারার সংকেত। তো এই যে টোকাটা পড়লো, এটা কিন্তু দলের লোক আসার ইঙ্গিত নয়। এবারে সে ভাবলো যে তাহলে হয়তো পুলিশের লোক, কারণ সৌখীর তো ছাড়া পাবার দেরি আছে। তারপরে সে ভাবলো যে যেই হোক, সে যদি টাকা দেয় তবে টাকা নিয়ে নেবে। কিন্তু এদিকে সে আবার ডাকাত দলের যে নীতি আদর্শ, সেটাকেও যথেষ্ট মান্য করে চলত। সেই জন্যই দেখো এই লাইনটা বলা হচ্ছে, কথা বলতে হবে সাবধানে। অর্থাৎ পুলিশের লোকের কাছ থেকে টাকা নিলেও তার কাছে যাতে কিছুতেই দলের লোকের কারোর নাম ধাম না বলে দেয়, সে সম্পর্কে কিন্তু সে এখনো সজাগ। এই লাইনটা তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে যে কে এই কথাগুলি বলেছিলেন, কোন প্রসঙ্গে বলেছিলেন। এর মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়। কে বলেছিলেন? সৌখী ডাকাতের মা। কোন প্রসঙ্গে না, সৌখী জেলে যাবার পরে বহুদিন পর্যন্ত দলের লোক টাকা না দেওয়ায় সৌখীর মা চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিল। একা একা রাত্রে জাগরণের সময় নিজের মনে যখন নানা কথা সে আলোচনা করছে, সেই সময় হঠাৎ করে যখন তার দরজায় টোকা পড়ে, সে ভীষণ অবাক হয়ে যায়। প্রথমটা এভাবে দলের লোক, তারপরে টোকা পড়ার নিয়মটা অন্যরকম হওয়ায় সে ভাবে যে তাহলে হয়তো
পুলিশের লোক হতে পারে, কারণ সৌখীর ছাড়া পাবার তখনও দেরি আছে। সৌখীর মা প্রথমে ভাবছে যে পুলিশও যদি হয়, এরকম চরম দারিদ্র্যের সময় টাকা দিলে সে নিয়ে নেবে, তারপরে অন্য কথা। কিন্তু সেই সঙ্গে সে কিন্তু আবার নিজের মনে মনে সতর্ক হয়ে যায় যে সাবধানে পুলিশের সঙ্গে কথা বলতে হবে, কোনোভাবেই যাতে দলের লোকের কারোর নাম তার মুখ দিয়ে বেরিয়ে না পড়ে, তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়। এই উক্তির মধ্যে দিয়ে বক্তার একটি নীতিবাদী চরিত্র কিন্তু ধরা পড়ে। যতই সে ডাকাতের বউ থাক, যতই সে বর্তমানে ডাকাতের মা হোক, ডাকাত দলের নিজস্ব যে রীতিনীতি, যে আদর্শ আছে, তার থেকে কিন্তু সে একেবারেই সরে যেতে পারে না। সে ব্যাপারে কিন্তু সে অবিচল থাকতে চায়। ডাকাত দলের বাকি সদস্যরা বেইমানি করেছে, তাদের উপরে বুড়ির যথেষ্ট ক্ষোভ রয়েছে, কিন্তু সে কিন্তু তাদের সঙ্গে তবুও বেইমানি করতে পারে না। তাদের ওপর যত রাগই থাকুক, সে নিজের আদর্শে অটল থেকে এ ব্যাপারে নিজেকে সতর্ক করে দেয় যে কোনোভাবেই পুলিশের কাছে তাদের নাম ধাম সে বলবে না। হঠাৎ মনে পড়ল হুড়কো খুলবার আগে 10 বার নিঃশ্বাস ফেলবার কথা। মানসিক উত্তেজনায় নিঃশ্বাসই পড়ছে না, তা গুনবে কি? বুকের মধ্যে ধরাস ধরাস করছে। বুড়ি তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। কে? দরজা খুলে সম্মুখে লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে ওঠে। ঘর যে একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঢুকে কি করে? কে? সৌখী? ওমা তুই? আমি ভাবি কে না কে। বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে। এ ছেলে বুড়ো হয়েও সেই একই রকম রয়ে গেল। জেল থেকে ছাড়া পেয়ে ফিরেছে, বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে বাড়িতে ঢুকতে পারত অনায়াসে, কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনসুরি হচ্ছিল এতক্ষণে। এ আনন্দ তার রাখবার জায়গা নেই। এই লাইনটিও খুব ইম্পর্টেন্ট। তার বলতে এখানে কার কথা বলা হয়েছে? তার কোন আনন্দ রাখবার জায়গা ছিল না? তার বলতে এখানে সৌখী ডাকাতের মায়ের কথা বলা হয়েছে। বহুদিন বাদে অপ্রত্যাশিতভাবে ডাকাত সৌখী জেল থেকে ঘরে ফিরে। ছাড়া পাবার 1 বছর আগেই সৌখীকে বাড়ি ফিরতে দেখে সৌখীর মার তো অসম্ভব ভালো লাগা ছিলই, কিন্তু তার বাড়তি পাওনা ছিল ছেলের মায়ের সঙ্গে করা একটা ছেলে মানুষের খুনসুটি। সে ডাকাত, তার তো কাউকে ভয় ডর নেই, আর জেলে যেতেও তাদের কোনো অসম্মান নেই। তাই জেল থেকে ছাড়া পেয়ে বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে হৈ হৈ করে সে ঘরে ঢুকতেই পারত। কিন্তু এই যে রাতের বেলায় চুপি চুপি সে মায়ের দরজায় টোকা দিয়ে মাকে চমকে দিতে চেয়েছে, মায়ের সঙ্গে এক ধরনের ছেলে মানুষের খুনসুটি করতে চেয়েছে, এর মধ্যে দিয়ে সৌখীর মা বুঝতে পারেন যে ছেলে অনেক বয়স হয়ে গেলেও তার কাছে সেই ছোটটিই আছে। সেই ছেলে মানুষ সৌখীকেই সে আবার এতদিন বাদে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। তার এই আনন্দের কথাই সে এখানে বলেছে। লাট সাহেব জেল দেখতে গিয়েছিল, আমার কাছ থেকে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল। খুশি আর কি, হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল, সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। আচ্ছা তুই কুপিটা জ্বাল তো আগে, তারপর সব কথা হবে। দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সৌখী, যাতে ঘরের অন্য সকলেও শুনতে পায়। তারপর মাকে কেরোসিন তেলের টেমিটা খুঁজতে সাহায্য করবার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে। সৌখী বলে যে লাট সাহেব জেল দেখতে গিয়েছিল, আর সে তার আগে হেড জমাদার সাহেবকে টাকা খাইয়ে রেখেছিল, ফলে সে বেশি রেমিশন পেয়ে যায়। এর অর্থ সে ভালো কাজ করলে জেলে কিছুদিন সাজা মকুব হয়, সেই রকমভাবে সৌখীর সাজা 1 বছরের জন্য মকুব হয়ে গিয়েছিল, তাই সে আগে আগে ঘরে ফিরে এসেছে। তারপর সে তার মাকে আলো জ্বালতে বলে, এবং এই যে কথাগুলো, এই কথাগুলো সে একটু অতিরিক্ত জোরে জোরেই বলেছিল। এই যে লাইনটা বলা হয়েছে দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সৌখী, এই অংশটুকু তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে যে সৌখী কেন দরকারের চাইতেও বেশি জোরে কথাগুলি বলেছে। উত্তর হবে সৌখীর এই জোরে জোরে যে কথাগুলি বলেছিল তার কারণ
তার উদ্দেশ্য ছিল ঘরের অন্য লোকেরাও যাতে তার এই কথা শুনতে পায় এবং শুনতে পেয়ে ঘুম থেকে জেগে ওঠে। কারণ ঘরে তার বউ এবং ছেলেরও থাকার কথা ছিল, যে ছেলের মুখ সে দেখেনি, ফলে তাদের দেখার জন্যেও তার মন উতলা হয়েছিল। কিন্তু মায়ের সামনে শুরুতেই সে লজ্জায় তাদের কথা জিজ্ঞেস করতে পারেনি, তাই সে চাইছিল যে আওয়াজ করে তাদের ঘুম থেকে জাগিয়ে তুলতে এবং সবার সঙ্গে একসঙ্গে তারই আগে ঘরে ফেরার আনন্দকে ভাগ করে নিতে। বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের। চুলে বেশ পাক ধরেছে এবার, তাই বাপের মুখের আদল ধরা পড়েছে ছেলের মুখে। রোগা রোগা লাগছে যেন। সৌখিটার তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয়, তবে এবার এমন কেন? ছেলের চোখের চাউনি ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে। কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না, এই লাইনটাও ইম্পর্টেন্ট। সৌখী দেশলাই কাঠি জ্বাললো তার মাকে ওই কুপিটা খুঁজে বের করার জন্য। সেই আলোতে বুড়ি ছেলের মুখ এবার ভালো করে দেখতে পেল। সে দেখলো যে সৌখীর চুলে বেশ পাক ধরেছে, ফলে তার বাবাকে যেরকম দেখতে লাগতো সেরকমই অনেকটা তাকে দেখতে লাগছে। এবং সে বুঝতে পারলো যে সৌখী ঘরের মধ্যে অন্য আরও কাউকে খুঁজছে। এই যে লাইনটি কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বলে বুঝিয়ে দিতে হবে না, খুব ইম্পর্টেন্ট লাইন। লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। সৌখীর চোখ ঘরের মধ্যে তার বউ এবং ছেলেকে দেখার জন্যে আকুল হয়ে উঠেছিল। সেই দৃষ্টির অর্থ বৃদ্ধা মায়ের বুঝতে এতটুকু অসুবিধে হয়নি। ছেলে লজ্জায় মার কাছে তাদের কথা জিজ্ঞেস করতে পারছিল না, তাই জোরে জোরে কথা বলে দেশলাই কাঠি জেলে তাদেরকে জাগিয়ে দেওয়ার, তাদেরকে দেখার চেষ্টা করছিল। আবার তার মাও শুরুতে ছেলের বউ নাতির কথা সৌখীর কাছে বলে তার মনটা খারাপ করে দিতে চায়নি, কিন্তু দুজনেই দুজনের মনের কথা না বলেই বুঝতে পেরে গেছে। এই যে আপনজনেদের মধ্যে, বিশেষ করে মা ও সন্তানের মধ্যে এই যে বন্ধন, পরস্পর পরস্পরকে কোনো কথা না জানালেও বিশেষ করে মায়ের মন ছেলের মনের কথা এক নিমেষে পড়ে ফেলতে পারে, সেটাই এর মধ্যে দিয়ে বোঝা গেল। আর এটাই এই লাইনটির তাৎপর্য। হ্যাঁ রে, জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি? সৌখী প্রশ্ন কানে তুলতে চায় না, জিজ্ঞাসা করে, এদের কাউকে দেখছি না। প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল। জানা কথা যে জিজ্ঞাসা করবেই, তবু এই যে প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয় করছিল, এটাও ইম্পর্টেন্ট লাইন। প্রশ্ন আসতে পারে বুড়িটিকে প্রশ্ন কে করেছিল এবং এই প্রশ্নের ভয় সে কেন করছিল। বুড়ি হলো সৌখী ডাকাতের বৃদ্ধা মা, আর এই প্রশ্নটি করেছিল তার ছেলে সৌখী। কেন বুড়ি এই প্রশ্নের ভয় করছিল? আসলে সৌখী জেলের হেড জমাদারকে ঘুষ খাইয়ে 1 বছর আগেই জেল থেকে বাড়ি ফিরে এসেছিল, যার কোনো খবর তার মায়ের কাছে ছিল না। ফলে এমন অপ্রত্যাশিতভাবে রাত্রিবেলায় ছেলে ফিরে আসায় প্রথমটায় সে ভীষণ অবাক হয়, তারপর খুশিতে মন ভরে যায়। সৌখীর মাকে দেখার আনন্দ বা আগ্রহ তো ছিলই, কিন্তু তার চেয়েও বোধহয় বেশি ছিল তার না দেখা ছোট ছেলেটিকে দেখার আকাঙ্ক্ষা, তার বউকে দেখার আকাঙ্ক্ষা। ঘরে ঢুকে মায়ের সঙ্গে সাক্ষাতের পরে সে যখন তার বউ ছেলের সাড়া পায় না, তখন একটু অস্থির হয়ে ওঠে। জোরে জোরে কথা বলে তাদের জাগিয়ে দেওয়ার চেষ্টা করে। দেশলাই কাঠির আলো জেলে তার দু চোখ ছেলে ও বউকে খুঁজতে থাকে। তার মায়ের কাছে মুখ ফুটে একথা না বললেও মায়ের মন একথা বুঝে যায় নিমেষে। কিন্তু দলের লোকেদের বেইমানির জন্য চরম দারিদ্র্যের মধ্যে যে তারা পড়েছিল, সেই অবস্থায় কোনো উপায় না থাকায় রুগ্ন বৌমা এবং ছেলেকে সৌখীর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে। এই সব কথা সৌখী ঘরে আসার সঙ্গে সঙ্গেই সে বলতে চাইছিল না, কারণ তাতে তার ছেলের মনটা ভারী হয়ে উঠবে, হয়তোবা তার মেজাজটাও গরম হয়ে যেতে পারে। কিন্তু সৌখী যখন এই প্রশ্ন করে বসে, তখন তো উত্তর তাকে দিতেই হতো, সেই জন্যেই সে এই প্রশ্নের ভয় করছিল প্রতি মুহূর্তে। বউ বাপের বাড়ি গিয়েছে। হঠাৎ বাপের বাড়ি? এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে, এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না। মরদের রাগ শুনেই এখনই হয়তো ছুটবে রাগের মাথায়
দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে। নাতি আর বউয়ের শরীর খারাপের কথাও এখনই বলে কাজ নেই। ছেলে ছেলে করে মরে সৌখী। আগের বউটার ছেলে পিলে হয়নি, এ বউয়ের ওই একটি তো টিমটিম করছে। তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সৌখী এখানে আর একদিনও থাকবে না। এতদিন পর এলো, একদিনও কাছে রাখতে পারবে না। খেয়ে দেয়ে জিরিয়ে সুস্থির হয়ে থাকুক একাধ দিন, তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে। সৌখীর মা এবারে কোনো রকমে দায়সারাভাবে জবাব দেয় যে তার বউ ছেলেকে নিয়ে বাপের বাড়ি গেছে। সৌখী যখন কথা একটু হতাশ হয়ে বলে যে হঠাৎ কেন বাপের বাড়ি গেছে, তখন কিন্তু সৌখীর মা তাকে সব কথা খুলে বলতে চায় না। কেন, মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করে না একবারও? না না, তাই কি বলেছি নাকি? অপ্রতিভের চেয়ে হতাশ হয়েছে বেশি সৌখী। তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে, তাই শুনবার জন্যে টোকা মারবার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল। ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমোবে না। সে মনে মনে ঠিক করে ফেলে কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে। এই কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না, নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে। মা কত কি বলে চলেছে, এতক্ষণে শেষের কথাটা কানে গেল। নে, হাত মুখ ধুয়ে নে। না না, আমি খেয়ে এসেছি, এই রাত করে তোকে আর রাঁধতে হবে না। না, রাঁধছে কে? খইমুড়ি আছে, খেয়ে নে। তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানি না। ব্যবসার পুঁজি খইমুড়িগুলি শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজর গেল মার গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে। ওখানা আমাকে দে। আপত্তি ঠেলে সৌখী নিজের গায়ের নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল। না খেয়ে আসলেও মিছিমিছি বলে যে খেয়ে এসেছে যাতে বুড়ি মাকে এই রাতে আর রাখতে বসতে না হয়। তার মাও জানেন যে ছেলে খেয়ে আসেনি, কিন্তু তার তখন রেঁধে দেবার মতো ঘরে কিছু ছিল না, তাই সে তার ব্যবসার পুঁজি ওই খইমুড়িগুলো তাকে খেয়ে নিতে বলে। তাই খেয়ে সৌখী শুতে যাবার সময় দেখে যে মায়ের কম্বলখানা ছিঁড়ে গিয়েছে। সে তখন জোর করে মার কাছ থেকে ওই ছেঁড়া কম্বলটা নিয়ে নিজের জেল থেকে নিয়ে আসা নতুন কম্বলখানি মার গায়ে ছড়িয়ে দেয়। এই অংশটুকুর মধ্যে দিয়ে মা ছেলের এক অপূর্ব স্নেহের ছবি। ডাকাত ছেলে, ডাকাতের মা, কিন্তু তাদের অন্তরেও যে ফল্গুধারার মতো কত স্নেহ ভালোবাসা জমে থাকে তা কিন্তু আমরা এই অংশটুকুর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না, পা কিছুতেই গরম হয় না। রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে। সৌখীর নাক ডাকানির একঘেয়ে শব্দ কানে আসছে। এতদিন পর ছেলে বাড়ি এলো, কোথায় নিশ্চিন্ত হবে তা নয়, সৌখীকে কি খেতে দেবে কাল সকালে সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। আজকের রাতটা না হয় বিক্রির খইমুড়ি দিয়ে কোনো রকমে চলে গেল। যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছে করছে, তাহলেই আর উপায় ছিল না সব কথা না বলে। আলু চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সৌখীটা, কতকাল হয়তো জেলে খেতে পায়নি। আলু, চাল, সর্ষের তেল সবই কিনতে হবে, অত পয়সা পাবো কোথায়? ভোরে উঠেই কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন, তবে রেঁধে দেব? সৌখী তো ওই ছেঁড়া কম্বলখানা গায়ে দিয়ে আরামে ঘুমিয়ে পড়ে নাক ডাকতে থাকে, কিন্তু সৌখীর মায়ের নতুন কম্বল গায়ে দিয়েও ঘুম আসতে চায় না, কারণ তার মাথায় তখন অনেক দুশ্চিন্তা। পরদিন সকালে সৌখীকে কি খেতে দেবে সেই দুশ্চিন্তাতেই তার মাথায় ঘুম আসে না, কারণ তার ঘরে একটাও পয়সা নেই। কাছারির ঘড়িতে 2টো বাজলো, ভেবে কুল কিনারা পাওয়া যায় না। মনে পড়ল যে পেশকার সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে। আজ যখন মুড়ি বেচতে গিয়েছিল তখন দেখেছে যে পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে। বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরোলো ঘর থেকে। মাতাদিন পেশকারের বাড়ি বেশি দূরে নয়। পাঁচিল সেদিন হাত 2-2.5 উঁচু পর্যন্ত গাঁথা হয়েছে। মাটি আর ভাঙা ইটের পাহাড় নিচে পড়ে থাকায় সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধে হলো না। বাড়ি নিশুতি, অন্ধকারে কি কোথায় আছে ঠাহর করা শক্ত। বারান্দায় দোরগোড়ায় গুছিয়ে রাখা রয়েছে পেশকার সাহেবের খড়ম জোড়া,
আর জল ভরা ঘুঁটি ভোরে উঠেই দরকার লাগবে বলে। ভয় বুড়ি উঠোনের আর কোথায় কি আছে হাতড়ে হাতড়ে খুঁজবার চেষ্টা করল না। ঘটিটি তুলে নিয়ে পাঁচিল টপকে বাইরে বেরিয়ে এলো নিঃশব্দে। জলটুকু পর্যন্ত ফেলেনি। এখন রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলেও কেউ সন্দেহ করবে না। আজকে আমাদের পাঠ এই পর্যন্তই। এই যে শেষের লাইনটা, এখন রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলেও কেউ সন্দেহ করবে না, কাকে যেতে দেখলে কেউ সন্দেহ করবে না, প্রসঙ্গ নির্দেশ করো। এখানে সৌখী ডাকাতের মায়ের কথা বলা হয়েছে। প্রসঙ্গ, সৌখী 1 বছর আগেই জেল থেকে বাড়ি ফিরে এলে তার বৃদ্ধা মায়ের আনন্দের সীমা থাকে না। কিন্তু তারপরে সৌখী ঘুমিয়ে পড়ার পর রাত্রিবেলায় তার মাথায় রাজ্যের দুশ্চিন্তা দেখা দেয় এই নিয়ে যে পরের দিন সৌখীকে কি খেতে দেবে, কারণ ঘরে তার কিছু নেই, পয়সাও নেই। আর ছেলে ঘরে আসা মাত্রই প্রথম দিনই তাকে টাকা নিয়ে আসতে বলতে বুড়ির ইচ্ছে হয় না। ফলে সে উপায়ান্তর না দেখে মাতাদিন পেশকারের বাড়িতে গিয়ে হাতের সামনে পাওয়া তার লোটাটি চুরি করে নিয়ে আসে। সেই লোটায় যে জল ভরা ছিল সে জলটুকুও সে ফেলে না, কারণ রাত বিরেতে তাকে যদি কেউ দেখেও ফেলে লোটা হাতে কোথাও যেতে, তারা মনে করবে যে সে বাথরুমের প্রয়োজনে মাঠের দিকে যাচ্ছে, ফলে কেউ তাকে সন্দেহ করবে না। এই প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে। পরের দিন গল্পের শেষাংশ এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ লাইন ও প্রশ্নোত্তর আলোচনা করব। সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।